মামা, ভাড়াটা দেন। তার কথায় আমার ঘোর কাটল। মানুষটি হলো বাসের হেল্পার, ভাড়া নিতে আসছে। তার কথাই মানিব্যাগটা বের করলাম। মামা, ভাড়া কত? 180 টাকা মামা। তার কথা শুনে মানিব্যাগটা খুলে টাকা খুঁজতে লাগলাম। অনেক কষ্টে 122 টাকা বের করলাম। হেল্পার মামা এখনো আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ঘটনাগুলো দেখছে। আমি কি বলবো তাকে ভেবে পাচ্ছিলাম না। তখন হেল্পার মামা বলে উঠল, মামা, কোথায় যাবেন আপনি? ঢাকায় যাব মামা, আমার কাছে ঢাকা যাওয়ার ভাড়া নাই, সামনে নামাই দিয়েন। আরে মামা, নামবেন কেন? টাকা নাই তো কি হয়েছে? আমি আছি, আপনার টাকা দেয়া লাগবে না। তার কথা শুনে কি বলবো বুঝে উঠতে পারছি না। চোখে এমনি জল এসে গেছে। এই সাধারণ মামাই বুঝিয়ে দিল মনুষ্যত্ব টাকা দিয়ে কেনা যায় না। কত ধনী মানুষ দেখলাম, অনেক টাকা থাকা সত্ত্বেও বিপদের উপর জুলুম করে, কিন্তু মামাটা সত্যি আলাদা। কি হলো মামা, কথা বলছেন না কেন? তাকে কিছু না বলে জড়িয়ে ধরলাম। আপনি আমার অনেক উপকার করলেন মামা, জীবনে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু আজ আমার কাছে টাকা নেই। অনেকের কাছে চাইছিলাম, ও কিন্তু সবাই শুধু অজুহাত দেয়। মানুষ এরকমই মামা, সুসময় অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে একজনকেও পাওয়া যায় না। ঠিক বলছেন মামা। আচ্ছা মামা, আপনি বসে থাকেন, আমার আবার অন্য ভাড়া তুলতে হবে। আর শুনেন, আজ ভাড়া নিলাম না বলে কিন্তু পরে দেখা হলে অবশ্যই নিব। মামা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মামা, জীবনের স্বপ্ন পূরণ করো মামা। মামার কথা শুনে মনটা কেমন জানি করে উঠল। এর আগেও একবার ঢাকা গিয়েছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব, কিন্তু স্বপ্নটা প্রকৃতির লীলা খেলায় ভেঙে গেছে। 4 বছর পর আবার ঢাকায় যাচ্ছি, তবে আজ আমার মনে কোনো স্বপ্ন নেই, শুধু আছে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। হয়তো আর ঢাকা কখনো আসতাম না, কিন্তু পরিবারের বিষয়টার জন্য আবার আসতে হলো। পরিবারের বড় ছেলের বোঝাটাই বেশি বাবার পরে, তাকে আবার বাবা হতে হয়, হোক সেটা ছোট কিংবা বড়, দায়িত্ব তাকে নিতেই হবে, এটাই নিয়ম। তাই আমার বেলায়ও বিপরীত কিছু হয়নি। যখন আমার মনে অনেক স্বপ্ন উড়ে বেড়াচ্ছিল, তখন হঠাৎ এক অজানা ঝড়ে স্বপ্নগুলো সব ভেঙে গেল। অনেক কথা বললাম, এখন যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি অভ্র মা বাবার বড় সন্তান, আর একটা ছোট ভাই আছে। বাবা 4 বছর হলো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এখন বাড়িতে মা আর ছোট ভাই থাকে, তাদের জন্যই আবার ঢাকা যেতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর বিকালের দিকে ঢাকায় পৌঁছে গেলাম। সবাই নেমে যাচ্ছিল, কারণ তাদের একটা গন্তব্যস্থল আছে, কিন্তু আমার নামটি ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কারণ আমার থাকার মতো কোনো গন্তব্যস্থল নেই। কোথায় থাকবো, কি খাবো, এখনো সেভাবে ভেবে ওঠেনি। একটু পর হেল্পার মামা আবার আসলো। কি হলো মামা, নামবেন না? বাস তো ঢাকায় চলে এসেছে। মামা, নামবো। তারপর বাস থেকে নেমে এলাম। আসলে মামাটা অনেক উপকার করছে, তাই আর কিছু বললাম না। নামার পর হাঁটতে লাগলাম। যে হাঁটার কোনো গন্তব্যস্থল নেই, সব রাস্তায় আমার চেনা, তাই তেমন কোনো বেগ পেতে হলো না। প্রথমে সেই বন্ধুদের কাছে গেলাম যারা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সেখানে গিয়ে দেখলাম সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। আমাকে তো প্রথমে চিনতেই পারছিল না, তারপর আমি পরিচয় দেওয়াতে চিনল। এদের আচরণ দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। হায় রে মানুষ, আগে আমাকে না দেখে থাকতে পারতো না। আসলে ভুল ছিল, তখন আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আজ টাকা নাই, তাই হয়তো চিনতে সমস্যা হচ্ছে। ওদের সাথে আর বেশি কথা বললাম না, ওদের কথাগুলো শুনতে খুব খারাপ লাগছিল, তাই সোজা বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর সিদ্ধান্ত নিলাম আর কোনো বন্ধু বান্ধবের কাছে যাব না, কাজ খোঁজা শুরু করে দিব। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই রাস্তার ধারে গেলাম। দেখলাম অনেক মানুষ শুয়ে আছে, হয়তো তারাও আমার মতো নিরুপায়। সত্যি, বাস্তবতা অনেক কঠিন, এখানে আবেগের কোনো স্থান নেই। আমিও তাদের সাথে শুয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু খেলাম না, কারণ হাতে যে টাকা ছিল তা দিয়ে কাল চলতে হবে। না জানি সামনে আরো কতদিন এভাবে থাকতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অবাক হয়ে গেলাম। রাস্তায় রাতের মতো আর কোনো মানুষ শুয়ে নেই। সকাল খুব একটা বেশি হয়নি,
হয়তো সবাই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। ওদের কাহিনী দেখে সত্যি খুব ভালো লাগছিল। ওদের মধ্যে হয়তো বড়লোকদের মতো এত টাকার নেশা নেই, শুধু দুবেলা খেতে পারলে মনে হয় খুশি ওরা। খুব ক্ষুধা লেগেছিল, তাই রাস্তার পাশে পাউরুটি আর কলা খেলাম। তারপর চাকরির খোঁজে বের হলাম। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সবারই এক কথা, চাকরি নেই। আর তাছাড়া গ্র্যাজুয়েটও কমপ্লিট করিনি, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকেও সেই রাস্তায় রাত কাটাতে হবে। শহরে এসে কাজের চাপে বাড়ির কথা ভুলে গিয়েছিলাম। বাড়িতে যে আমার জন্য একজন অধীর অপেক্ষা করতেছে সেই কথা খেয়ালই ছিল না। একটু পর মাকে ফোন দিলাম। কিরে বাবা, সেই কালকে গেছিস, এখন পর্যন্ত একবারও তো ফোন দিস নাই। কত টেনশনে ছিলাম জানিস? আসলে একটু কাজের চাপ ছিল আম্মু, নতুন নতুন আসছি তো তাই একটু। তোমরা কেমন আছো? ভালো আছি। খাওয়া দাওয়া করছিস বাবা? আম্মু, এই মাত্রই করলাম। তোমরা খেয়েছো? আমরা খেয়েছি। সাবধানে থাকিস বাবা। তোমরা সাবধানে থেকো, আর আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি এখানে ভালোই আছি। মাকে কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও বললাম, না হলে অনেক চিন্তা করতো। এভাবে আরো 4 দিন কেটে গেল, কিন্তু এখনো কোনো চাকরির ব্যবস্থা করতে পারিনি। আজকে শরীরটা অনেক দুর্বল লাগছিল। 5 দিন হলো ভালোভাবে পেট পুড়ে খেতে পারিনি। হাতে যে টাকা ছিল সেটা অনেক আগেই ফুরিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, চোখটা কেমন বুঝে যাচ্ছিল। তারপরে আর কোনো খেয়াল ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি এখানে কিভাবে? আমার কথা শুনে একজন নার্স বলে উঠল, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, একজন স্যার আপনাকে এখানে নিয়ে এসেছে। কোন স্যার আমাকে নিয়ে এসেছে? তিনি কি এখনো এখানে আছে? আছে, আপনি থাকুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। তারপর একজন ভদ্রলোক আমার দিকে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি। আমি এখানে কেন, কিভাবে আসলাম? তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলা, তখন আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে হাসপাতালে নিয়ে আসলাম। ও ধন্যবাদ আঙ্কেল, অনেক উপকার করলেন। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের দায়িত্ব। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করি তাহলে আর কিসের মানুষ। আঙ্কেলের কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। সবাই কি তাই বোঝে আঙ্কেল? আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? আঙ্কেলের কথা শুনে চুপ হয়ে গেলাম। কি বলবো, আমার কোনো থাকার জায়গা নেই। বলেই দেখি ওনাকে, দেখে তো বড়লোকই মনে হচ্ছে, যদি কোনো উপকার করতে পারে এসব ভাবতেছিলাম। হঠাৎ আঙ্কেল আবার বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন? আর কি ভাবছো এত? আসলে আঙ্কেল, আমার থাকার কোনো জায়গা নাই। আজ 7 দিন হলো ঢাকায় আসছি চাকরির খোঁজে, কিন্তু অনেক খুঁজেও কোনো চাকরির ব্যবস্থা করতে পারলাম না। আমার কথা শুনে আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স 2nd ইয়ার। পারিবারিক সমস্যার কারণে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারিনি। ও আচ্ছা, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো, তুমি আগে সুস্থ হয়ে নাও। আঙ্কেলের কথা শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলছেন? আমার একটা নিজেরই কোম্পানি আছে, ওখানে তোমাকে জব দিব আর তোমার থাকার ব্যবস্থা করব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনি সত্যি মহান। আপনাদের মতো মানুষ আছে বলে পৃথিবী এখনো টিকে আছে। আরে বাবা, এত বেশি বলো না, যতটা বলছো ততটাও ভালো না আমি। আপনি সত্যি ভালো। কেউ ভালো না হলে একজন অচেনা মানুষের জন্য এত কিছু করে না। আচ্ছা বাদ দাও, তুমি কি প্রাইভেট পড়াতে পারো? পারি একটু একটু, কিন্তু কেন আঙ্কেল? আমার একটা ছোট্ট মেয়ে আছে, এবার 9-এ পড়ছে, ওকে তোমাকে পড়াতে হবে, পারবে তো পড়াতে? কেন পারবো না? আপনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি আপনার এই সামান্য আবদারটুকু রাখতে পারবো না? তোমার কথা শুনে ভালো লাগলো। আচ্ছা চলো, আমার বাড়িতে আজ থেকে আমার বাড়িতেই থাকবে। আসলে বাবা আমার কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে আছে। বড় মেয়ে পড়াশোনার জন্য কানাডা থাকে, আর পড়া প্রায় শেষের দিকেই। ও ভালো তো। তারপর আমি আর আঙ্কেল তাদের বাড়িতে গেলাম। বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি, মনে হচ্ছে রাজপ্রাসাদ। আঙ্কেলের সাথে ভিতরে গেলাম। কিছুক্ষণ পর আঙ্কেল কাকে যেন ডাকতে লাগলো। আমি তাকিয়ে বাড়িটা দেখছিলাম। বাড়িটা পুরো রাজপ্রাসাদের মতো। মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার খেলা বোঝা বড়ই কঠিন। কিছু মানুষের টাকার অভাব নেই,
আর কিছু মানুষ ভালো মতো খাওয়ার টাকা পায় না। তারপর একজন মহিলা আসলো, বয়স্ক মনে হলো। কি হলো, এত ডাকছো কেন? কোথায় থাকো? এতক্ষণ ধরে ডাকতেছিলাম, কোনো খোঁজ খবর নাই। তারপর মহিলাটি আমার দিকে তাকালো। আমি একবার তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। এটা কে? হঠাৎ কাকে ধরে নিয়ে আসছো? আরে বলো না, ওকে হাসপাতালে পেয়েছি। আজ গাড়ি নিয়ে অফিসে যাওয়ার সময় দেখলাম রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে হাসপাতালে নিয়ে গেছিলাম। ছেলেটার সাথে কথা বলে ভালোই লাগলো, তাই বাড়িতে নিয়ে আসলাম। ওহ, ভালোই করেছো। আমাদেরও কোনো ছেলে নাই। তারপর আন্টি আমার উদ্দেশ্যে বলল, তা বাবা, তোমার নাম কি? আমার নাম অভ্র। খুব সুন্দর নাম। তোমার বাড়িতে কে কে আছে? আন্টি, বাড়িতে মা আর ছোট একটা ভাই আছে। কেন, তোমার বাবা নেই? বাবা মারা গেছে 4 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। সরি বাবা, বুঝতে পারিনি, হঠাৎ তোমাকে কষ্ট দিলাম। না, সরি বলার কি আছে আন্টি? যা সত্যি তাই তো বলেছেন, মনে করে না দিলেও কি এটা ভোলার বিষয়? বাবা, ঠিক বলেছ। বাবা, সত্যি তুমি মহান। আরে তোমরা কি শুরু করেছো? ছেলেটা হাসপাতাল থেকে আসলো আর তুমি তাকে আর তার বাবার কথা মনে করিয়ে দিচ্ছ। আচ্ছা বাবা, তুমি উপরে চলো, তোমার রুমটা দেখিয়ে দেই। তারপর আন্টির সাথে উপরে গেলাম। বাড়িতে অনেকগুলো ঘর আছে। আন্টি আমাকে উপরতলায় একটা কোণার ঘরে নিয়ে গেল। ঘরটা দেখতে খুব সুন্দর ছিল, অনেক সাজানো গোছানো। বাবা, এটা হলো তোমার ঘর, আজ থেকে তুমি এখানে থাকবে। ঠিক আছে আন্টি, আপনারা সত্যি মহান, কাউকে না জেনে না চিনেই থাকতে দিচ্ছেন। এখানে মহানের কিছু নেই বাবা, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। আর তাছাড়া তোমাকে আরো ভালো লেগেছে আর খুব ভালো ছেলে মনে হয়েছে। দোয়া করবেন আন্টি, আপনাদের বিশ্বাসটুকু যেন রাখতে পারি। অবশ্যই। এখন ফ্রেশ হয়ে নিচে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর আন্টি চলে গেল। আমি খাটের উপর গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম গত 7 দিনের কথাগুলো। কেমন ছিলাম আর কি হয়ে গেলাম। কত স্বপ্ন দেখতাম, একজন বড় ডাক্তার হব, মানুষকে সাহায্য করব, কিন্তু মধ্যবিত্তদের আসলে স্বপ্ন মানায় না, সেটা এখন ভালোই বুঝতে পারি। হঠাৎ আন্টি নিচ থেকে ডাকতে লাগলো খাওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম, দেখলাম আঙ্কেল বসে আছে। একটু পর খাওয়া শুরু করলাম, তখন আঙ্কেল বলল, আচ্ছা অব্র, তুমি কবে থেকে কাজে জয়েন করতে চাচ্ছ? আপনি যেদিন থেকে বলবেন, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে তুমি কালকের দিন পর থেকে কাজে যাবে, এই 2 দিন রেস্ট নাও। ঠিক আছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল, 7 দিন হলো ভালোভাবে ঘুমাতে পারিনি। হঠাৎ সেই রাস্তার মানুষগুলোর কথা মনে পড়ল। আমি তো 7 দিন হলো ঘুমাতে পারি না, আর তারা তো সারা জীবনই ঘুমাতে পারে না, এভাবে জীবনটা কাটিয়ে দেয়। সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম, জীবনে যদি বড় কিছু হতে পারি, এই রাস্তার মানুষগুলোর জন্য কিছু করব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আন্টির ডাকে ঘুম ভাঙে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম, দেখলাম আন্টি রান্না করতেছে। আমাকে দেখে আন্টি বলল, অব্র, ছাদে যাও, ওখানে ভালো লাগবে। আচ্ছা আন্টি। একটু পর ছাদে গেলাম, দেখলাম একটা মেয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। হেসে হেসে আমাকে দেখে কথা বলা বন্ধ করে দিল আর বলল, আপনি কে আর আমাদের বাসায় কি করছেন? আমি অভ্র, আপনাদের বাড়িতে। আর কিছু বলতে যাব তার আগে মেয়েটা বলে উঠল, ও, চিনেছি। আপনি তাহলে সেই ছিলেন যাকে বাবা আমাদের বাড়িতে থাকতে দিয়েছে। আর শুনলাম আপনি বলে আমাকে পড়াবেন। ঠিকই শুনেছ। কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ি। আচ্ছা, আপনি এখন যান, আমি একটু ব্যস্ত আছি। তারপর মেয়েটা আবার ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি কোনো উপায় না দেখে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফোন দিলাম। 2 দিন হলো মার সাথে কথা হয়নি, অনেক চিন্তা করছে মনে হয়। তারপর মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, ছোট ভাইটার সাথে কথা বললাম। কথা বলার পর মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর আন্টি রাতের খাওয়ার জন্য ডাক দিল। ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখলাম আঙ্কেল আর তার মেয়েটাও আছে। খাওয়া শুরু করলাম, তখন আঙ্কেল বলল, এটা আমার মেয়ে জুই, ওকে তোমাকে পড়াতে বলছিলাম। ও আচ্ছা অব্র, তাহলে কাল সকাল থেকে পড়াবে আমার মেয়েকে, যদি কোনো সমস্যা না থাকে। না, আমার আবার কি সমস্যা থাকবে? তারপর জুয়ের উদ্দেশ্য করে বললাম, তুমি কি সায়েন্সে পড়ো? সায়েন্সে পড়ি। আর কিছু বললাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম।
তারপর নামাজ পড়ে শুয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের আগে উঠলাম, কাউকে ডাকতে হয় না, আগে থেকে অভ্যাস হয়ে গেছে। গ্রামে থাকতে মা প্রতিদিনই ডাক দিত। নামাজ পড়ে সকালে ছাদে গেলাম। সকালের মুক্ত হাওয়া গায়ে লাগাতে গুণীজনরা বলে সকালের সূর্যের আলো নাকি ওষুধের চেয়ে বেশি কার্যকর। তারপর আবার রুমে চলে আসলাম। একটু পর আন্টি চা নিয়ে আসলো। সকাল থেকে তো তুমি জুইকে পড়াবে, তাই না? কেন? না, ও একটু জেদি। তোমাকে কিছু বললে যেন কিছু মনে করো না, আমাকে এসে বলো। আচ্ছা। চা খাওয়া শেষ করে জুয়ের রুমে গেলাম। দেখলাম মেয়েটা ফোনে কথা বলছে। আমাকে আশা দেখে ফোনটা রেখে দিল। স্যার, আপনি এসেছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বজ্জাত মেয়ে রে বাবা! দেখলাম ফোনে কথা বলছিল আর ও নাকি আমার জন্য অপেক্ষা করতেছে। কি হলো স্যার, কি ভাবছেন? আমি যে আপনাকে স্যার বলেছি ওই জন্য রাগ করেছেন নাকি? আরে না, রাগ করবো কেন? আমি তো তোমার স্যারই। আপনি আমার পালের স্যার। কি সুন্দর কথা বলছিলাম, আর এসে ডিস্টার্ব করে বলতেছে আমি তোমার স্যার। জুই কথাগুলো খুব আস্তে আস্তে বলল। কি বললে তুমি? কই কি কিছু না তো স্যার। না, কি যেন বললে, ভালোভাবে শুনতে পাইনি। হ্যারি স্যার, বাদ দেন, এখন পরিচয় হয়ে নেই আপনার সাথে। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? আরে কি বলছো এসব? আমি কিন্তু তোমার স্যার। তাহলে কি স্যার হলে কি বলা যাবে না? না, ওসব আমি করি না। কি বলেন স্যার, আপনি এত বড় হয়েও প্রেম করেন না? আমার তো 3টা হতে চললো। ওর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। কি বলছো? 3টা হয়ে গেছে তোমার? তোমার বয়সে প্রেম কি জিনিস বুঝতামই না। সেটা আপনাদের ব্যর্থতা স্যার, যুগের সাথেও তাল মিলাতে হবে, তাই না স্যার? ঠিক বলছো, চালিয়ে যাও। তারপর কিছুক্ষণ কথা বললে আমার রুমে চলে আসলাম। পুরো মাথাটা খারাপ করে দিচ্ছিল। কি মেয়েরে ভাই, এর ক্লাস যে কেমনে নিব আল্লাহ পাকি ভালো জানে। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এই 3 মাসে আঙ্কেল আন্টিদের কাছে অনেক প্রিয় হয়ে গেছি। এখন সব কাজে আমার পরামর্শ চায় তারা। আর আমার জুয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে। বলতে গেলে আমিও তাদের পরিবারের একজন সদস্য এখন। কাল নাকি তাদের বড় মেয়ে আসবে, তাই আঙ্কেল আমাকে এয়ারপোর্টে যেতে বলেছে। আঙ্কেলের নাকি একটা কাজ পড়ে গেছে, তাই যেতে পারবে না। তাই সকাল সকাল আমি আর জুই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এখনো ম্যাডামের আসার নাম নেই। খুব বিরক্ত লাগছিল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো জুই? কখন আসবে তোমার বোন? আসবে ভাইয়া, একটু ওয়েট করেন। জুয়ের সাথে এখন ভালো সম্পর্ক হয়ে গেছে, তাই এখন আমাকে ভাইয়া বলেই ডাকে। আচ্ছা দেখি আর কিছুক্ষণ। এভাবে আরো 10 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর সেই অপেক্ষার অবসান ঘটলো। মানে যার জন্য অপেক্ষা করছিলাম